দুটো ছবি, একদিকে দেশের বাণিজ্যিক রাজধানী, একদিকে গ্ল্যামার, ফ্ল্যাশ বাল্বের ঝলকানি, কোটি কোটি টাকার সম্পত্তি, একেবারে পেজ 3 লাইফস্টাইল। আর অন্যদিকে মৈনাক এই মুহূর্তে শোতে আছে মৈনাকদের ভাষায় কাট্টু, গঙ্গাপাড়ের ছোট্ট জনপদ শেওড়াফুলি কিংবা দুর্গাপুর। একেবারে মধ্যবিত্ত ধরনের একটা বেঁচে থাকা, প্রচারের আলো কিংবা পেজ 3 থেকে অনেক 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 দূরে। অথচ দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে ভয়াবহ অপরাধ সংগঠিত হচ্ছে, উচ্চাকাঙ্ক্ষা, সম্পর্কের টানাপোড়েন এবং পরিশেষে পথের কাঁটাকে নৃশংসভাবে সরিয়ে দেয়া। ভৌগোলিক দূরত্ব প্রায় 2000 কিলোমিটার, কিন্তু তা সত্ত্বেও এই দুটো ঘটনায় আমরা যদি দেখি তাহলে প্রশ্ন জাগে যে মনের কোণে যে অন্ধকার, তার কি তবে কোনো শ্রেণী নেই? অপরাধের সত্যি কোনো শ্রেণী চরিত্র থাকে না? সেই নিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান, আমাদের এখনকার বিষয়। সমন যখন সম্পর্ক, সমন যখন সম্পত্তি, দেশের দুই প্রান্তে দুই শ্রেণীতে একই নৃশংসতা। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন অভিজিৎ মিত্র, সমাজতত্ত্ববিদ, আছেন প্রশান্ত সাহা, অল ইন্ডিয়া ডার্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, যিনি সঞ্জীব খান্নাকে প্রায় 1 দশক ধরে চিনতেন, আছেন স্মরণিকা ত্রিপাঠী, মনোবিদ। অন্যদিকে রয়েছেন পরিচালক মৈনাক ভৌমিক, আছেন প্রাক্তন পুলিশ কর্তা সন্ধি মুখোপাধ্যায়, আছেন সুরজিৎ মুখোপাধ্যায়, সমাজতত্ত্ববিদ। ওদের কাছে যাব, কিন্তু তার আগে যেটা বলছিলাম যে ভৌগোলিক দূরত্ব এখানে বাধা হয়ে দাঁড়ালো না। নৃশংসতার দুটো ছবি সমাজের দুটো শ্রেণীতে আমাদের চমকে দিল। আরও একবার দেখুন। এই মুহূর্তে সর্বাধিক চর্চিত দুই খুনের ঘটনা। দুটি খুনের প্রেক্ষাপটে বিস্তর ফারাক থাকলেও ঘটনায় জড়িত চরিত্রগুলির মধ্যে কোথাও একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। একদিকে আইএনএক্স মিডিয়ার প্রাক্তন সিইও ইন্দ্রাণী মুখোপাধ্যায় এবং তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না, অন্যদিকে দুর্গাপুরের এক ব্যাংক ম্যানেজার সমরেশ সরকার এবং তার বিবাহিত প্রেমিকা। সামাজিক অবস্থানের নিরিখে দুই ঘটনায় অভিযুক্তরা একেবারে বিপরীত মেরুতে। একদিকে বিত্তশালী প্রভাবশালী ইন্দ্রাণী মুখোপাধ্যায়, প্রচুর অর্থ, বাঁধনহীন জীবনযাত্রা, একাধিক সম্পর্ক। অন্যদিকে সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘরের ছেলে সমরেশ কিংবা গৃহবধূ সুচেতা। অনেক সময় মনে হয় একমাত্র চাকচিক্য বৈভবশালী জীবনযাত্রার জেরেই উদ্দামতা, যেনতেন প্রকারে কিছু চাওয়া কিংবা অপরাধ করেও পার পেয়ে যাওয়ার মানসিকতা তৈরি হয়। কিন্তু এগুলোর কোনোটাই তো ব্যারাকপুরের সমরেশের সঙ্গে খাপ খায় না। তাহলে তিনি, ইন্দ্রাণী কিংবা সঞ্জীব কিভাবে এক সূত্রে গেঁথে গেলেন? কিভাবে নিয়ন্ত্রণহীন নৃশংসতা আজ তাঁদের দাঁড় করিয়ে দিল এক সারিতে? অপরাধ যদি আমি করিও, আমি যেন এতটাই ক্ষমতাশালী যে কিছুই আমার হতে পারে না। উচ্চবিত্তদের ক্ষেত্রে অনেক সময় সেইটা থাকে, এবং একটু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের ক্ষেত্রেও অনেক সময় যেটা হতে পারে যে তার পরিবারের কাছে বা তার পরিবেশের কাছে তার যে তৈরি করা ইমেজটা রয়েছে, সেইটা যখন কোথাও মনে হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন সে এতটাই ভয় পেয়ে যাচ্ছে, সেখান থেকে যেন একেবারে কর্নার্ড ক্যাটের মতন একটা রিয়াকশন দিচ্ছে এবং সামনে যে আছে তাকে ক্ষতিগ্রস্ত করছে। শিনা হত্যাকাণ্ডে রীতিমতো পরিকল্পনা করে শিনাকে ডেকে তারপর গাড়িতে তুলে গলা টিপে খুন করা এবং তারপর দেহ জ্বালিয়ে দিয়ে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ইন্দ্রাণী মুখোপাধ্যায় এবং তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নার বিরুদ্ধে। দুর্গাপুরের ব্যাংক ম্যানেজার সমরেশ সরকারের ক্ষেত্রেও দেখা গিয়েছে নৃশংসতার সেই একই ছবি। সেখানেও ঠান্ডা মাথায় খুন করে সুচেতা চক্রবর্তী এবং তার ছোট্ট শিশুকন্যার দেহাংশ কেটে ব্যাগে ভরে জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সমরেশের বিরুদ্ধে। মুম্বাইয়ের মতো এক্ষেত্রেও প্রমাণ লোপাট করার আপ্রাণ চেষ্টা খুনি করেছে বলে পুলিশ সূত্রে খবর। আমরা যে সমস্ত রামায়ণ মহাভারতে প্রকৃত রাক্ষসী, তারা এতটাই নির্মম ছিল কিনা আমরা জানি না, কিন্তু এটা মানে যে কোনো প্রতীক প্রতিমাকে ছাড়িয়ে যায় মানুষের এই বিকৃতি, এই মানে মস্তিষ্কের রোগ বলা যায়, এই অন্ধকার। এটা কোন ধরনের পারভার্সন, এটা কোন ধরনের সম্পর্ক বা সম্পর্কহীনতা, যার কোনো থই পাওয়া যায় না। সত্যিটা বোধহয় সিনেমার থেকেও আরও বেশি কঠিন, তো সেটা বোধহয় হচ্ছে। এত ভয়ঙ্কর মৃত্যু সিনেমা তো দেখানো হয় না, সমস্ত মানুষ কিন্তু সবই দেখতে পাচ্ছে, এবং এতে বোঝা যাচ্ছে যে মানে কতটা কঠিন অবস্থার মধ্যে আমরা রয়েছি। পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে ইন্দ্রাণী দাবি করেছেন মেয়ে শিনা তাকে ব্ল্যাকমেল করত, পিটার মুখোপাধ্যায়ের কাছে তার অতীতের সব গোপন কথা ফাঁস করে দেওয়ার হুমকি দিত। অন্যদিকে দুর্গাপুরে খুনের তদন্তেও উঠে এসেছে এই ব্ল্যাকমেল তত্ত্ব, কারণ তদন্তকারীদের একাংশের ধারণা সম্পর্ক তৈরি হওয়ার পর ব্যাংক ম্যানেজার সমরেশ সরকারকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন এক মেয়ের মা সুচেতা।
শিনা বোরা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে সামনে এসেছে সম্পর্কের টানাপোড়েন। নিজের মেয়ে শিনাকে বোন বলে পরিচয় দিতেন ইন্দ্রাণী। শিনা আবার অর্থের বিনিময়ে সবার সামনে ইন্দ্রাণীকে দিদি বলতেন। ইন্দ্রাণীর কটি বিয়ে তা তার দ্বিতীয় বা তৃতীয় পক্ষের স্বামীও জানতেন না। আবার ইন্দ্রাণীর মেয়ে শিনার সঙ্গে পিটার মুখোপাধ্যায়ের ছেলে রাহুলের সম্পর্ক তৈরি হয়েছিল। অর্থাৎ প্রতিটি পদে সম্পর্কের জটিলতা, লুকোনো সম্পর্ক, টানাপোড়েন স্পষ্ট। একইভাবে দুর্গাপুরের সুচেতা চক্রবর্তীও তাঁর দাদা হিসেবেই সমরেশ সরকারের পরিচয় দিতেন। সমরেশও নিজের বাড়িতে সুচেতাকে নিছকই ব্যাংকের গ্রাহক পরিচয় দিতেন। দুজনেই সামাজিক সম্পর্কের আড়ালে অন্য জীবন যাপন করছিলেন, কিন্তু সবটাই গোপনে। আর সেই সম্পর্কের টানাপোড়েনেই খুন। অনেকে বলছেন দেশের পূর্ব ও পশ্চিম প্রান্তের এই দুটি ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আর্থসামাজিক পরিস্থিতি যাই হোক না কেন, সম্পর্কের টানাপোড়েন এবং নৃশংস মানসিকতার পরিণতি কতটা ভয়ানক হতে পারে। এবিপি আনন্দ। এই মুহূর্তে আমরা যখন এই অনুষ্ঠান শুরু করছি মুম্বাইয়ের খার পুলিশ স্টেশনে, সেখানে রাকেশ মারিয়া মুম্বাইয়ের পুলিশ কমিশনার প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। তিনজন অর্থাৎ ইন্দ্রাণী মুখোপাধ্যায়, সঞ্জীব খান্না এবং গাড়ির চালক শ্যাম মুখোমুখি বসিয়ে জেরা করছেন। সরাসরি আরও বিস্তারিত জানবো, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, তোমার কাছে জানতে চাইবো, প্রায় 3 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত রাকেশ মারিয়া নিজে ইন্টারোগেট করছেন। কি উঠে এলো এখনো পর্যন্ত তদন্তে? খুনের ঘটনায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ, আজকে যিনি আইনজীবী, সরকারি আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে এই খুনের ঘটনায় আরও কারা কারা জড়িয়ে আছে তা খুঁজে বার করতে হবে। অর্থাৎ এই গ্রেফতার হওয়া 3 জন নয়, এছাড়াও আরও অন্যান্য অনেকে জড়িয়ে থাকার সম্ভাবনা। প্রকাশ, কি বলবে? একদম সুমনদা, আমি প্রথমেই দেখিয়ে দেবো রাকেশ মারিয়া মুম্বাই পুলিশ কমিশনার, তিনি এখনও খার থানায় রয়েছেন। আমি ক্যামেরাম্যান শান্তনুকে বলবো ঠিক সেই জায়গাটি দেখাতে। আমরা দেখতে পাচ্ছি খার থানার ভেতরে ঠিক অফিসার ইনচার্জের রুম রয়েছে। অফিসার ইনচার্জের রুমের ভেতরেই কিন্তু প্রায় 3 ঘন্টা ধরে খোদ মুম্বাই পুলিশের কমিশনার রাকেশ মারিয়া তিনি রয়েছেন। প্রথমে আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, 3 জনকেই আলাদাভাবে তিনি জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু এই মুহূর্তে আমরা পুলিশ সূত্রে যা খবর পাচ্ছি, পুলিশ কমিশনার 3 জনকে কিন্তু একসঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করছেন। সুমনদা, তুমি জানো আজকে 3 জনকেই কোর্টে তোলা হয়েছিল। 3 জনকে নতুন করে 5 দিনের পুলিশ রিমান্ডে নিয়েছেন তদন্তকারী অফিসাররা। আজকে কিন্তু সরকারি আইনজীবীর মাধ্যমে তদন্তকারী অফিসাররা কোর্টে জানিয়েছেন যে এখনও কিন্তু তদন্ত শেষ হয়ে যায়নি। তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই খুনের ঘটনার সঙ্গে আরও যারা কারা কারা জড়িয়ে রয়েছে সেটা খুঁজে বার করতে হবে। আমরা জানি প্রথম থেকেই যেটা পুলিশ সূত্রে বা পুলিশের আধিকারিকরা জানাচ্ছিলেন যে এই 3 জনই কিন্তু কনস্পিরেসি করেছিল, চক্রান্ত করে প্রথমে শিনা বোরাকে কিডন্যাপ করে, তারপর তাকে খুন করে। কিন্তু এখন আজকের আইনজীবীর এই বয়ান, অর্থাৎ তদন্ত শেষ হয়ে যায়নি, আমরা খুঁজে বার করতে হবে যে এই খুনের ঘটনার সঙ্গে আর কে জড়িয়ে রয়েছে। এখানেই প্রশ্ন, তবে কি এই 3 জনের বাইরে চতুর্থ কেউ রয়েছে যে এই খুনের ঘটনার সঙ্গে বা কনস্পিরেসির সঙ্গে জড়িয়ে রয়েছে? এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছেন এখন। প্রকাশ, এখানেই আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে যে তুমি আমাদের দেখিয়েছো যে স্বতঃপ্রণোদিত হয়ে পিটার মুখার্জি থানায় গেছিলেন এবং লিখিত বয়ান নিয়ে গেছিলেন। সেই বয়ান কিন্তু পুলিশ গ্রহণ করেনি এবং তাকে পরিষ্কার স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে প্রয়োজনে তাকে তদন্তের প্রয়োজনে আবার ডাকা হবে এবং তাকে আসতে হবে, এসে তদন্তের মুখোমুখি হতে হবে এবং সেখানে লিখিত বয়ান জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই তো প্রকাশ? একদম, আমরা দেখেছিলাম গত রোববার পিটার মুখার্জি ঠিক এই খার থানায় এসেছিলেন। তিনি এসে বলেছিলেন তিনি লিখিত বয়ান দিতে চান, কিন্তু তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় কিন্তু পুলিশ কমিশনার রাকেশ মারিয়া নিজেই কিন্তু এই থানায় ছিলেন। রাকেশ মারিয়ার সামনেই কিন্তু তাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তার লিখিত বয়ান রেকর্ড করা হবে না। যেদিন যতবার তাকে তদন্তের জন্য ডাকবেন তারা, ততবার তাকে আসতে হবে। সব মিলিয়ে আমরা কিছুক্ষণ আগেই মুম্বাই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটা জানাচ্ছেন, এই যে চতুর্থ ব্যক্তিকে খোঁজার জন্য কিন্তু বেশ কয়েকজনকে জেরা করতে হবে, বেশ কয়েকজনকে ডেকে তারা তাদের বয়ান রেকর্ড করবেন। এর মধ্যে কিন্তু পিটার মুখার্জিও রয়েছেন বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ আগামী দিনে পিটার মুখার্জিকে ডেকেও কিন্তু জিজ্ঞাসাবাদ
জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে, যেহেতু পিটার মুখার্জিকে গত রোববার পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে তার বয়ান সেদিন রেকর্ড করা হবে না, আগামী দিনে তাকে ডাকা হবে। এখন আমরা মুম্বাই পুলিশ সূত্রে খবর পাচ্ছি কিন্তু 1-2 দিনের মধ্যেই কিন্তু পিটার মুখার্জিকে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে। প্রকাশ, একটা জিনিস খুব স্পষ্ট যে কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখা হচ্ছে না। তুমি পরিস্থিতির ওপর নজর রাখো, আবার প্রয়োজন হলে তোমার কাছে আসবো। আপাতত দর্শকদের দেখিয়ে নেব যে আজকে গোটা দিন এই তদন্তে নিঃসন্দেহে ঘটনার ঘনঘটা বলাই যায়। কি চললো সারাদিন দেখুন। কল্পনার মাধ্যমে বাস্তবকে দেখার চেষ্টা। সোমবার বান্দ্রা আদালতের ভেতরের ছবিটা অনেকটা এরকমই ছিল। নিজের মেয়ে শিনাকে খুনের অভিযোগে ধৃত ইন্দ্রাণী মুখোপাধ্যায় আদালত কক্ষেই মাথা ঘুরে পড়ে যান। ইন্দ্রাণীর দ্বিতীয় মেয়ে বিধি মায়ের এই অবস্থা দেখে আদালত কক্ষেই কান্নায় ভেঙে পড়েন। ইন্দ্রাণীকেও বেশ বিধ্বস্ত মনে হচ্ছিল। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পাশাপাশি মেয়ে বিধির মতোই তাকেও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায়। আদালতে ইন্দ্রাণী ও সঞ্জীব খন্নাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন তাদের আইনজীবীরা। ইন্দ্রাণীর আইনজীবী দাবি করেন তার মক্কেলকে প্রায় 80 থেকে 90 ঘন্টা জেরা করেছে পুলিশ, তাই আর জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন থাকতে পারে না। উল্টো দিকে পুলিশ পাল্টা দাবি করে শিনা হত্যাকাণ্ডের রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। সরকারি আইনজীবী বলেন যে দেশলাই দিয়ে শিনাকে জ্বালানো হয়েছিল তা কোন দোকান থেকে কেনা হয়েছিল, শিনাকে জ্বালানোর জন্য পেট্রোল কোথা থেকে আনা হয়েছিল তা দেখা হচ্ছে। অভিযুক্ত পক্ষের আইনজীবীর যুক্তি খারিজ করে দিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM চান্দগারে ধৃত 3 জনেরই পুলিশি হেফাজতের মেয়াদ 5ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেন। এদিকে ইন্দ্রাণীর বিরুদ্ধে ছেলে মিখাইলকেও খুনের চেষ্টার অভিযোগে 307 ধারায় মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ। পুলিশের সন্দেহ ভিন রাজ্যের আরও কেউ এই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে। খুনের নেপথ্যে আর্থিক বিবাদ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের দাবি সঞ্জীব খান্নার সঙ্গে অনলাইনে যোগাযোগ রাখতেন ইন্দ্রাণী। শিনার মোবাইল ফোন এবং জামা কাপড় খোঁজা হচ্ছে বলেও আদালতে জানিয়েছে পুলিশ। খাবারে বিষ মেশানো হতে পারে এই আশঙ্কায় ধৃতদের বাড়ি থেকে আনা খাবার না দেওয়ার আবেদনও আদালতে জানিয়েছিল পুলিশ, কিন্তু বিচারক তা খারিজ করে দেন। প্রকাশ সিনহা, ABP আনন্দ, মুম্বাই। অভিজিৎবাবু, আপনার কাছে আসবো। গত শুক্রবার এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম যে একটা কোথাও অনেক অতিথি আত্মসন্তুষ্টিতে ভুগছিলেন যে এটা হাই সোসাইটির ব্যাপার, মধ্যবিত্ত এই ঘটনা থেকে দূরে। সমরেশবাবুর ঘটনা একবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে হিংস্রতা মধ্যবিত্ত সমাজেও কোথাও পেনিট্রেট করেছে। মানে একদিকে যেমন শিনাকে, নিজের সন্তানকে, আত্মজাকে ইন্দ্রাণী গলা টিপে তারপরে সুটকেস বন্দি করে জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ। 5 বছরের একটি শিশুকে সমরেশবাবু আজকে পুলিশ সূত্র আমাদের জানাচ্ছে যে জলে ডুবিয়ে তিনি নিজেই মেরেছেন। আমি বলছি যে এই নৃশংসতা দুটো ঘটনাতেই কোন গভীরে পৌঁছলো সমাজের? মানে যেটা দাঁড়ায় যে নৃশংসতাটা অল পারভেসিভ এবং তার কোনো শ্রেণী জড়িত হয় না। এটা অ্যাকচুয়ালি এই ক্রুয়েলটি এটাই ক্রমশ নর্মে দাঁড়িয়ে যাচ্ছে, বিহেভিয়ারাল প্যাটার্নে মোস্ট কনসিস্টেন্ট একটা এলিমেন্ট। এই ক্রুয়েলটির নানা এক্সপ্রেশনস আছে। এটা এক্সট্রিম একটা ফর্ম, কিন্তু নানা ফর্মে ক্রুয়েলটি ইজ দেয়ার। কিন্তু যেটা শকিং যে মিস্টার সরকার বোধহয় এটা তার একটা সো কল্ড অবৈধ প্রেম। এটা আমি বলি এটা দিস ইজ সারপ্লাস লাভ। এই ধরনের অ্যাফেয়ারে এই ক্রুয়েলটি দ্যাট ইজ দ্য মোস্ট শকিং। কারণ গোপন প্রেম তার একটা অন্য লেভেল আছে, কিন্তু সেইখানে এই মার্ডার যতই ব্ল্যাকমেইলের এটা থাকুক না কেন, এখন এই প্রেম যারা করেন তার তো অত তটস্থ হলে চলে না যে কে জানতে পারবে যে সে একটা প্রেম চালাচ্ছে, গোপন চালাচ্ছে। এটা ও যদি 10টাও এরকম করে তার অ্যাটিটিউড হবে সো হোয়াট। কিন্তু ওর আমি যেহেতু পুলিশের একটা বয়ান আমরা পাচ্ছি, আপনার সামনে রাখবো সেই তথ্যটা। পুলিশের কাছে সমরেশবাবু যেটা বলছেন সেটা হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছিল, এমন অমানসিকভাবে তাকে চাপ দেওয়া হয় যে হয় বিয়ে করতে হবে, নয়তো তার পরিবারের কাছে সব ফাঁস করে দেওয়া হবে। তো ফাঁস করে দিত, এইটাই আমার কাছে খুব দুর্বল। কারণ এই ফাঁস কোনো সময় না কোনো সময় হয়, কিন্তু সেইটা রিস্কটা সাধারণত এই ধরনের প্রেম যারা করে তারা নেয়, কিন্তু দ্যাট ডাজন্ট লিড টু মার্ডার। তো আমাকে বিয়ে করতে ইনসিস্ট করছে, সেইটা আমার কারণ হয়ে উঠলো টু কিল দ্যাট গার্ল। দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি। একেবারে। আমরা দ্রুত একবার দেখব যে এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে যে তথ্য আমরা পাচ্ছি তাতে এই ঘটনায় মোডাস অপারেন্ডিটা ঠিক কিরকম দেখুন। জেরার মুখে ভেঙে পড়ে এই সমরেশ স্বীকার করেছেন যে তিনি 2টো খুন করেছেন।
প্রথমে খুন, তারপর নতুন সুটকেসে সেই দেহ ভরে গঙ্গায় ভাসানোর চেষ্টা। নৃশংসতার এই বহর দেখে শিউরে উঠছেন গোটা রাজ্যের মানুষ। তবে পুলিশ সূত্রে দাবি, দুর্গাপুরের যে ব্যাংক ম্যানেজার এই কাণ্ড ঘটিয়েছেন তিনি গোটা ঘটনা ঘটিয়েছেন রীতিমতো ঠান্ডা মাথাতেই। লাগাতার জেরার মুখে সে কথা স্বীকারও করেছেন তিনি। পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে সমরেশ স্বীকার করে নিয়েছেন কয়েকদিন ধরে এই সুচেতা তাকে বিয়ে করার জন্য খুব চাপ দিচ্ছিলেন, কিন্তু বিবাহিত সমরেশ এক মেয়ের মা সুচেতাকে বিয়ে করতে রাজি ছিলেন না, তাই তিনি মা মেয়েকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষেন। দুর্গাপুরে সুচেতার এই বাড়িতে সমরেশের যাতায়াত দীর্ঘদিন ধরে, ফলে বাড়ির আনাজ কানাজ ছিল তাঁর পরিচিত, তাই সেভাবেই খুনের ছক কষেন সমরেশ। দেহ নিয়ে যাওয়ার জন্য দোকান থেকে একটি সুটকেস কিনে আনেন। পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে সমরেশ স্বীকার করেছেন দুর্গাপুরে সুচেতার বাড়িতে একটি চৌবাচ্চা রয়েছে, সেখানে জলের মধ্যে মুখ ডুবিয়ে সুচেতা চক্রবর্তী এবং তার শিশুকন্যা দীপাঞ্জনাকে খুন করেন তিনি। দেহ দুটিকে চৌবাচ্চা থেকে তুলে ঘরের মাঝামাঝি টেনে আনেন সমরেশ। তারপর বাড়ি থেকে খুঁজে বের করেন একটি বঁটি, সেই বঁটি দিয়ে সুচেতা এবং তার মেয়ের দেহ টুকরো টুকরো করেন। সুচেতার দেহের একটি অংশ তিনি ভরেন নতুন ব্যাগে, দেহের বাকি অংশ এবং তার মেয়ের দেহের খণ্ড ভরেন অন্য ব্যাগে, যাতে ঘরের মধ্যে কোনো প্রমাণ না থেকে যায়। সে ব্যাপারেও সমরেশের জ্ঞান ছিল টনটনে। জেরার মুখে তিনি স্বীকার করেছেন তোয়ালি দিয়ে ঘরের রক্তের দাগ মুছে দেন তিনি নিজেই। তারপর ঘরের পাখা চালিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। দুর্গাপুর থেকে গাড়ি ভাড়া করে বর্ধমানে যান সমরেশ সরকার, সেখান থেকে অন্য গাড়ি ভাড়া করে যান শেওড়াফুলিতে। অতীতে একাধিকবার যাতায়াতের সুবাদে এই ঘাটটিই ছিল তাঁর পরিচিত, তাই এই কাজের জন্যও তিনি সেখানেই যান। পুলিশ সূত্রে খবর, সুচেতার ধর মিললেও মুন্ড এখনো মেলেনি, তাই ময়না তদন্ত পুরোপুরি সম্ভব হয়নি। দেহের ডিএনএ পরীক্ষাও করানো হবে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। মৈনাক, তোমার কাছে আসবে, একটা কথা খুব চলে কমিউনি ফেকিং। তো সবাই একটা ফেক আইডেন্টিটি, একটা ফেক পারপাস, একটা ফেক প্রেজেন্টেশন। এই ইন্দ্রাণীর ঘটনাটা যদি দেখা যায় যে শিনাকে খুন করার পরও হয় মিখাইল বা ইন্দ্রাণী কেউ একটা তার পুরনো ছবি পোস্ট করছে, মৃত্যুর বেশ কয়েকদিন পর তার হয়ে কেউ তার কোম্পানিতে রেজিগনেশন পাঠাচ্ছে, এই গোটা বিষয়টাকে যেভাবে সোশ্যাল মিডিয়া জড়িয়ে পড়েছে, আমার মনে হয় ক্রাইমের আরেকটা পার্সপেক্টিভ সোশ্যাল মিডিয়ার দিক থেকেও বোধহয় ধরা যায়। আমার যেটা বারবারই এই সমস্ত ঘটনাগুলো দেখে মনে হচ্ছে, মানে যেটা আমরা তুমিও বলছো, সে শ্রেণীর সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। আমার মনে এটা কোথাও গিয়ে যবে থেকে ফেসবুকের প্রচার এসছে, যবে থেকে মানুষ নিজের ইতিহাসটা তৈরি করবার একটা সাহস পেয়ে গেল, কোথাও নিজেকে বজায় রাখবার, নিজেকে একটা নিজের একটা ইলিউশন তৈরি করা যে আমি কে। এই যে একটা আমরা ধারণা রাখি যে মানে আমরা ভাবছি যে একটা এত বড় দুর্ঘটনা, তার অবৈধ প্রেমটাকে লুকানোর চেষ্টা করছে একজন মানুষ, কিন্তু এটাও আমাদের ভাবতে হবে যে প্রতিটা পরিবারে, সেটা মধ্যবিত্ত হোক, উচ্চ মধ্যবিত্ত হোক, কোথাও গিয়ে আমরা কিন্তু কিছু সত্যি লুকিয়ে রাখি। এখন সেটা আমরা একটা আমাদের বাড়ির পরিবারের ক্ষেত্রে, যে কোনো আমাদের ভারতীয় পরিবারে আমরা বলতে পারি যে আমাদের কিছু হয় না, আমাদের সবকিছু ঠিক আছে, কিন্তু ভেতরে ঢুকলে আমরা জানতে পারবো যে ও আচ্ছা, এখানে এটা খুব সিম্পল যে ছেলে আইসিএসসি তে ফেল করেছে, এইটুকু ঘটনা আমরা লুকিয়ে রাখি। কেউ আর বলতে চায় না যে ও আর একবার ক্লাস 10-এ পরীক্ষাটা দিয়ে। এইভাবে কিন্তু এই যে নিজেদেরকে প্রোটেক্ট করা, আর তার সঙ্গে টেকনোলজি, তার সঙ্গে এসছে ফেসবুক, এসে আমি লোককে জানাতে পারছি যে আমি মানুষটা এরকম, আমার স্ট্যাটাস, আমি সিঙ্গেল, আমি ম্যারিড হয়েও বলতে পারি একটা নতুন ফেক প্রোফাইল খুলে। সো এই জায়গাগুলো এমন একটা হয়ে গেছে, নিজে মানে লোককে এই যে ঢাক পেটানোর একটা অদ্ভুত অভ্যেস তৈরি হয়ে গেছে মানুষের। ঠিকই, কিন্তু ধরো তোমার ফিল্মে আমরা যেটা দেখি, সম্পর্কের নানা টানাপোড়েন থাকে, সত্যি সামনে আসে, অন্যরকম সম্পর্ক তৈরি হয়, কিন্তু আমি বলছি তার সঙ্গে অপরাধ কি এত সহজে জোরে? অপরাধ হবেই, কারণ যত আমি নিজেকে প্রজেক্ট করছি তত আমার লোকানোটা বাড়ছে। মানে আমি যদি বারবার লোকের কাছে জানাতে থাকি যে আমি একটা মিডিয়া পার্সোনালিটি হয়ে যাচ্ছি, বা আমি একটা অসম্ভব সৎ মানুষ, আমি একটা ভালো পরিবারে বাস করি, সেখানে আমার আরো দায়িত্ব বেড়ে যাচ্ছে অবৈধ প্রেমটাকে লোকানো। সো সেটার ক্ষেত্রে আরো একটা কোল্ড ব্লাডেডনেস চলে আসছে, যেটা আমরা হয়তো পাশ্চাত্য দেশে আমরা দেখতে পারি খুব সহজেই একটা টেড বান্ডি চলে আসে, কিন্তু আস্তে আস্তে এই থট প্রসেসটা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, কোথাও একটা গ্লোবাল কালচার হয়ে যাচ্ছে এটা একেবারে। এবং এই দুটো ঘটনায় আমরা বারবার দেখেছি যে যার যা ভূমিকা সেটা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। যেমন মিখাইলের ভূমিকা কি ছিল তাও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নয়। বোনের পাসওয়ার্ড সে জানতো, অথবা তা হ্যাক করে সে যখন ফেসবুক প্রোফাইলে ঢুকছে কিংবা তার মেল অ্যাকাউন্টে ঢুকে রেজিগনেশন টাইপ করছে, সেটাও কি অপরাধ নয়? দেখুন, থানা থেকে আসছির কথা মনে আছে?
ছবিতে সন্ধ্যা মণ্ডল নামে এক যুবতীর আত্মহত্যার তদন্তে সম্ভ্রান্ত মল্লিক বাড়িতে এসেছিলেন পদ্মপুকুর থানার সাব ইন্সপেক্টর তিনকড়ি হালদার। প্রথমে সকলেই সন্ধ্যাকে চিনতে অস্বীকার করেন, কিন্তু তারপর জানা যায় প্রত্যেকেই কোনো না কোনোভাবে সন্ধ্যার ওপর অবিচার করেছেন। আমরা সব জেনেও সব বুঝেও এই সন্ধ্যা চক্রবর্তীকে বাঁচাতে পারলাম না। অনেকে বলছেন 5 দশক পর এই ছবির যেন রিয়েল সংস্করণ দেখা যাচ্ছে শিনা হত্যাকাণ্ডে। এই ঘটনায় ইন্দ্রাণী মুখোপাধ্যায় তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না এবং ইন্দ্রাণীর গাড়ির চালক আপাতত লকআপে। কিন্তু যারা গারদের বাইরে, শিনা হত্যাকাণ্ডে তারাও কি সন্দেহের আওতার বাইরে থাকতে পারেন? শিনা হত্যাকাণ্ডে মিখাইল এ পর্যন্ত ইন্দ্রাণীর বিরুদ্ধে অনেক অভিযোগই করেছেন, কিন্তু মিখাইলের ভূমিকা নিয়েও কম প্রশ্ন নেই। প্রথমত মিখাইল দাবি করেন শিনাকে খুনের দিনই তাঁকেও মারার চক্রান্ত করেন ইন্দ্রাণী। 3 বছর আগের কথা, তাহলে আগেই তিনি ইন্দ্রাণীর বিরুদ্ধে অভিযোগ করলেন না কেন? তাহলে কি টাকা পেয়ে মুখ বন্ধ করেছিলেন মিখাইল? পুলিশ সূত্রে খবর, এবছর শিনার ফেসবুক অ্যাকাউন্টে ইন্দ্রাণীর ছবি পোস্ট করেন মিখাইল। দিদির ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে কেন এমনটা করলেন মিখাইল? এমনকি যে মিখাইল এখন ইন্দ্রাণীর বিষোদ্গার করছেন, তিনি পিটার এবং ইন্দ্রাণীর সৌজন্যে শিনার সঙ্গে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন বলেও দাবি মিখাইলের বন্ধুদের। এছাড়া মিখাইল দাবি করেছেন তিনি দাদু দিদাকে দেখভালের জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু মিখাইলের গুয়াহাটির বাড়ির প্রতিবেশীদের দাবি ইন্দ্রাণীর অসুস্থ মা যেখানে ঘরে শয্যাশায়ী, সেখানে মিখাইলের ঘরে তারা প্রচুর পানীয়ের বোতল পড়ে থাকতে দেখেছেন। গোটা বাড়ি অপরিচ্ছন্ন। তাহলে দাদু দিদিমার কেমন দেখভাল করতেন মিখাইল? স্টার ইন্ডিয়ার প্রাক্তন সিইও পিটার মুখোপাধ্যায় প্রথমে দাবি করেন তিনি জানতেনই না যে শিনা ইন্দ্রাণীর মেয়ে। কিন্তু প্রশ্ন উঠছে, যে ব্যক্তি স্টার ইন্ডিয়ার সিইওর মতো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, তিনি জানতেই পারলেন না শিনা তার 13 বছরের বিবাহিত স্ত্রীর মেয়ে না বোন? এমনকি ছেলে রাহুল এবং খোদ শিনা যখন তাকে জানান যে ইন্দ্রাণী সম্পর্ক নিয়ে মিথ্যে কথা বলছে, তখনও বিশ্বাসী মিলায় বস্তুর মতো স্ত্রীকে ভরসা করে চুপ করে থাকলেন পিটার। প্রশ্ন উঠছে তদন্তকারীদের মনে। পাশাপাশি পিটার যেখানে দাবি করছেন তিনি ইন্দ্রাণীর গুয়াহাটির বাড়িতে কখনো যাননি, সেখানে বোরা পরিবারের আত্মীয়দের দাবি পিটার শুধু গুয়াহাটি এসেছিলেন তাই নয়, তিনি ইন্দ্রাণীর বাপের বাড়িতেও এসেছিলেন। বোরা পরিবারের এক আত্মীয়ের বয়ান অনুযায়ী 2004 সালে পিটার এবং ইন্দ্রাণী গুয়াহাটিতে যান। সেখানে তারা ওঠেন একটি হোটেলে। শিনা এবং মিখাইলও তাঁদের সঙ্গে দেখা করতে যায়। শিনা নিখোঁজ হওয়ার পর রাহুল 2 বার থানায় যান ঠিকই, কিন্তু প্রশ্ন উঠছে শিনা 3 বছর নিখোঁজ থাকার পরও তিনি এ বিষয়ে আর কোনো উদ্যোগ নিলেন না কেন? শিনার পাসপোর্ট পুলিশের কাছে জমা দিলেই তো তার আমেরিকা যাওয়ার যে গল্প ইন্দ্রাণী ফেঁদেছিলেন তা ফাঁস হয়ে যেত। তদন্তকারীদের একাংশের বক্তব্য, একটা বিষয় পরিষ্কার, ইন্দ্রাণী শিনাকে খুন করে থাকতে পারেন, কিন্তু বাকিরাও একেবারে সাধু নন। এবিপি আনন্দ। সন্ধ্যা খানিকক্ষণ আগে প্রকাশ যেটা বলছিল, আজকে সরকারি আইনজীবী কোর্টে যেটা বলেছেন যে এর পেছনে আর কারা কারা আছে সেটা খুঁজে বের করতে হবে। আপনার কি মনে হয় যে এই ক্রাইম এই 3 জনে মিলে করেছেন, নাকি মাকড়সার জাল চক্রটা অনেক বড়? আমি কিন্তু ঘটনাটাকে সম্পূর্ণ অন্যভাবে দেখার চেষ্টা করি। বেশ, কারণ ইন্দ্রাণী, আমার মনে হয় ইন্দ্রাণী এই শতাব্দীর সবথেকে দুর্ভাগ্যজনক একটি মানুষ হতেছি। কারণ আমরা যদি অনেক খুঁটিনাটি যেগুলো খবর কাগজে দেখেছি, আমরা দেখি যখন যেমন প্রথম যে যুবকটির সঙ্গে ওর গভীর ভালোবাসা হয়েছিল, তার নাম হচ্ছে বিষ্ণুপ্রসাদ চৌধুরী। উনি বলেছেন, ডাকনাম পরী ইন্দ্রাণী। পরীকে আমি চিনতাম, সে উচ্চাকাঙ্ক্ষী হলেও সাধারণ জীবনযাপনই করত, টাকার লোভ দেখিনি, লেখাপড়ায় ভালো ছিল খুব, আমার উপরেও চাপ দেয়নি, স্বাভাবিক সম্পর্ক ছিল আমাদের। বিধি বলেছে মা সম্বন্ধে, কেমন মা ছিলেন ইন্দ্রাণী? বিধি সোজা উত্তর, লাভিং মাদার। মা আমাকে খুবই ভালোবাসত, আমার সঙ্গে মায়ের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যখন যখন কলকাতা চলে আসেন, যখন সিদ্ধার্থর সঙ্গে সম্পর্ক খারাপ হয়, তখন ওই কোথাও একটা পড়লাম যে মানি ব্যাগে এই মিখাইল এবং এই শিনার ছবি রাখতেন উনি। তারপর যখন অনেক বছর পরে যখন পিটারের সঙ্গে সম্পর্ক পরে টাকা, যখন অর্থ ওর কাছে এলো, তখন কিন্তু গৌহাটির দিকে বাড়িটাকে সারিয়ে দেওয়া, একটা গেস্ট হাউস করে দেওয়া, মিখাইলকে পড়ানোর সব ব্যবস্থা করা, নিয়ম থাকে, এবং তার সঙ্গে শিনাকে বোম্বেতে গিয়ে ভর্তি করে তাকে পড়ানো, একটা পরিস্থিতির শিকার। আমি আবার বলি, আমি কাগজেও দেখলাম 2003 সালে একটি মা তিনি তার ছেলেকে খুন করেন, কারণ ওই ছেলেকে, ওই শিশুকে যে তার নতুন প্রেমিক সে গ্রহণ করতে রাজি ছিল না। বা বনগার তো ঘটনা আমার মনে আছে, সেখানে একজন লোক থাকে। আমি আপনার সঙ্গে একটা ক্ষেত্রে একমত হচ্ছি না। টানাপোড়েন, সম্পর্কের টানাপোড়েন, পরিস্থিতির শিকার। এবং আরেকটা দিকে আমার মনে হয় যে রাহুলের মা শবনম সিং, যিনি প্রথম স্ত্রী,
তিনি হঠাৎ তাদের পরিবার থেকে এই সিনাকে ভীষণ পছন্দ করে রাহুলকে বিয়ে দেওয়ার জন্য প্রবল উৎসাহ, ওটাও আমি জানি না ওর পারিবারিক সম্পর্কের দিক থেকে কোথাও একটা সমস্যা তৈরি করেছে কিনা না, যেটা হয়তো একটা বড় রকমের কোথাও হতে পারে। ঠিক সঞ্জিতা, কিন্তু একটা জায়গা আপনি আমায় বলুন, 12 বছর নিজের পুত্র এবং কন্যার সঙ্গে যোগাযোগ না রাখাটা কোন অর্থে স্বাভাবিক? আমি বলছি যে প্রত্যেকের বয়ান যেটা মিলে গেছে সেটা হচ্ছে যে 12 বছর মিখাইল এবং সিনার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি ইন্দ্রাণী, এটাও তো অস্বাভাবিক। আমি পরিস্থিতি মা বা কারোর মাধ্যমে খবর নিতেন কিনা বলা শক্ত। গুয়াহাটি থেকে কলকাতা বেশি দূরে নয়, কলকাতায় থাকতেন তখন আমাদের এই যে সন্দীপ খান্নার সঙ্গে, একেবারে খবর নিতেন না, কাগজ হয়তো কেউ হয়তো স্টেটমেন্ট কেউ দেয়নি, এটাও সব আমার পক্ষে এই মুহূর্তে বলা শক্ত। তবে আমার মনে হয় যে প্রথম থেকে একটি মানুষকে ইন টোটালিটি সামগ্রিকতার এতে বিচার করা দরকার। তার পরিস্থিতি ওই একটি মানুষের জীবনকে অন্য একজনের জায়গা থেকে পুরোটাই বিচার করে সিদ্ধান্ত আসাটাও বোধহয় ঠিক হবে না। এবং পিটার আমার যেটা মনে হয় যে রাহুলকে এবং রাহুলের সঙ্গে সিনার সম্পর্ক, এ ব্যাপারে পিটার মুখার্জি আমার মনে হয় ঘোরতর আপত্তি ছিল। মানে আপনি ইন্দ্রাণী সব ছাড়তে পারেন, কিন্তু পিটারকে উনি ছেড়ে অস্তিত্ব পিটারকে ঘিরেই তৈরি হয়েছিল, সেটা উনি কখনই মেনে নিয়ে, কারণ অস্তিত্বই থাকতো না। এর আমার মনে হয় কোথাও এই একটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছিল যেখানে না মানে বোধহয় উনি মনে করেছেন ওই মুহূর্তে যা হয়েছে খুন করেছেন। এবং পিটার এই যে বক্তব্য ছিল যে রাহুল এবং সিনার সম্পর্কে তার কোনো আপত্তি ছিল না। আমার মনে হয় এখন পরে হয়তো বোঝা যায়। তবে আরেকটা সঞ্জীব খান্না প্রশান্ত বলতে পারবেন, এবং একেও যখন ওর অর্থ এলো, প্রশান্তকে বোধহয় নিয়ম তো আমি এখানেও শুনেছি দু একজনের কাছে, প্রশান্তর ব্যবসা ট্যাবসার ব্যাপারে ওখানে অর্থ পাঠিয়ে পরের দিকে সাহায্য করেছেন, এটাও নাকি ইন্দ্রাণী করতেন। এই সবটা মিলিয়ে একটি মানুষকে ওই সামগ্রিকতার বিচারে তার পরিস্থিতি অনুযায়ী কোন দাঁড়ায়। আর এই মা যে ছেলেকে সন্তানকে খুন করছে তো প্রথম অনেক রকম কারণ, এর পরিস্থিতির মধ্যে একটা জটিলতম পরিস্থিতিতে কোনো মানুষ পড়তে পারে, আমি তো কখনো হয়তো অনেকেই শোনেননি কখনো। হ্যাঁ, কিন্তু সবটাই কি পরিস্থিতির শিকার? পরিস্থিতিকে নিজের মনোমতো করে ব্যবহারও তো করেছেন ইন্দ্রাণী, সেটাও তো আসলে সমরেশ সরকার যে কারণে খুন করেন। আবার ধরুন ইন্দ্রাণী ওখানে যে পরিস্থিতি, মানুষ এক একটা পরিস্থিতিতে এইরকম ধরুন একেবারে অস্বাভাবিক একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, এটা কিন্তু বোধহয় সামগ্রিকতা, এটা ভালো মন্দ কথা নয়। না, আপনি বলছেন যে এই জায়গাটা এই পার্সপেক্টিভে আরেকটা তথ্য আজকে সকালে দিয়েছে মুম্বাই পুলিশ। ছোট্ট একটা বিরতি নেব, বিরতিতে যেতে যেতে আমরা দেখে নেব মুম্বাই পুলিশের বক্তব্য যে 2.5 লক্ষ টাকা দিয়ে সুপারি কিলার একেবারে ইন্দ্রাণী নিজে সেই বন্দোবস্ত করেছিলেন মিখাইলকে খুন করার জন্য। বিরতিতে যেতে যেতে দেখব এবং ফিরে এসে আবার এই আলোচনা শুরু করবো। শুধু মেয়ে সিনা নয়, ছেলে মিখাইলকেও নাকি দুনিয়া থেকে সরিয়ে দিতে মরিয়াছিলেন আইএনএক্স মিডিয়ার প্রাক্তন সিইও ইন্দ্রাণী মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে দাবি মিখাইলকে বিষ দেওয়ার জন্য গুয়াহাটিতে নিজের পরিচিত এক ব্যক্তিকে 2.5 লক্ষ টাকাও দিয়েছিলেন ইন্দ্রাণী। পুলিশ সূত্রে দাবি মিখাইলের ওপর নজর রাখতে এবং পরে তাকে বিষ দিতে গুয়াহাটিতে নিজের পরিচিত এক ব্যক্তিকে 2.5 লক্ষ টাকা দিয়েছিলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়। কিন্তু সেই ব্যক্তি শেষ পর্যন্ত মিখাইলকে বিষ দেননি। ওই ব্যক্তিকে গুয়াহাটি থেকে মুম্বাইয়ে এনে রাজসাক্ষী করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ। প্রসঙ্গত মিখাইলের অভিযোগ 2014 সালের আগেও ইন্দ্রাণী তাকে 3 বার খুনের চেষ্টা করেন। প্রথমবার পুনের মানসিক হাসপাতালে পাঠিয়ে, দ্বিতীয়বার গুয়াহাটির বাড়িতে মাদক খাইয়ে। এমনকি সিনার মৃত্যুর দিনও তাকে খুনের জন্য মাদক মেশানো পানীয় খাইয়ে বেহুশ করে রাখা হয় বলে অভিযোগ মিখাইলের। Might be a property issue also, because when I got in the media that I am the next target for as planned by them, I can now think that might be I was the target. ইতিমধ্যে সিনা হত্যার তদন্তে নেমে আরেকটি নতুন সুটকেসও উদ্ধার করেছে পুলিশ। তা মিখাইল খুনে কোনোভাবে কাজে লাগানোর পরিকল্পনা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। এবিপি আনন্দ। একের পর এক তথ্য আজ জানা যাচ্ছে যে ফেসবুকে পর্যন্ত নিয়মিত ইন্দ্রাণীর সঙ্গে ইদানিংকালে যোগাযোগ ছিল সঞ্জীবের। একের পর এক সম্পত্তি এবং ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন এই কলকাতার সঞ্জীব খান্না। দেখুন, সিনা হত্যাকাণ্ডে ইন্দ্রাণীর সঙ্গে সঞ্জীব খান্নাও পুলিশ হেফাজতে। কিন্তু প্রাক্তন স্ত্রীর প্রথম পক্ষের সন্তানকে খুনে সঞ্জীবের কি স্বার্থ জড়িয়ে? পুলিশ সূত্রে দাবি, সঞ্জীব যে শুধু নিজের মেয়ে বিধির ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সিনাকে খুনে ষড়যন্ত্র করেন এমনটা মোটেই নয়, বরং তিনি এই কাজ করেছেন সম্পূর্ণভাবে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে। কারণ পুলিশ সূত্রে দাবি, বছর 3 ধরে ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীবের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। পুলিশের অনুমান, রাতারাতি সঞ্জীবের হাতে আসা এই টাকার বড় অংশই পাঠিয়েছিলেন ইন্দ্রাণী। পুলিশ সূত্রে দাবি, দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবেও নিয়মিত যাতায়াত ছিল সঞ্জীবের। সঞ্জীব যে ধনী ছিলেন
এটা তার বন্ধুরাও বলছেন। কিন্তু সেই টাকার উৎস কি তা নিয়ে ধোঁয়াশা তৈরি করে রাখতেন সঞ্জীব। এমনকি গত বছরের নভেম্বরে নিজের ফেসবুক পোস্টে সদর স্ট্রিটের একটি রেস্তোরাঁর কথাও একাধিকবার উল্লেখ করেন সঞ্জীব খান্না। দাবি করেন রেস্তোরাঁটি তিনিই চালু করেছেন। কলকাতায় ভারতীয় জাদুঘরের পাশে সদর স্ট্রিটের ওপরে এই 1658 বার অ্যান্ড কিচেন নামের রেস্টুরেন্টে নিয়মিত যাতায়াত ছিল সঞ্জীব খান্নার। তিনি কি কোনোভাবে এই রেস্টুরেন্টের মালিকানার সঙ্গে যুক্ত? এই সমস্ত তথ্যগুলো খতিয়ে দেখার কাজ শুরু করেছে মুম্বাই পুলিশের তদন্তকারী দল। সঞ্জীব এই রেস্তোরাঁয় কোনো টাকা বিনিয়োগ করেছিলেন কিনা তা পুলিশ এখন খতিয়ে দেখছে। এখন অনেকে ভাবতেই পারেন প্রাক্তন স্বামীকে ইন্দ্রাণী হঠাৎ এত টাকা দেবেন কেন। তবে পুলিশ সূত্রে দাবি সঞ্জীবের সঙ্গে ইন্দ্রাণীর বিবাহ বিচ্ছেদ হয়েছিল ঠিকই, কিন্তু তাঁদের দুজনের মধ্যে যোগাযোগ ছিল অটুট। এমনকি শিনা খুনের আগেও ইন্দ্রাণী এবং সঞ্জীবের মধ্যে ফোন এবং ফেসবুকে কথাবার্তা চলত। ফেসবুকে সঞ্জীবের বন্ধুর তালিকায় ছিলেন ইন্দ্রাণী। গত বছর 25শে জুন সঞ্জীব খান্না ফেসবুকে একটি পোস্ট শেয়ার করলে তা লাইক করেন ইন্দ্রাণী। পুলিশ সূত্রে দাবি সঞ্জীবও যে নিয়মিত ইন্দ্রাণীর পোস্ট দেখতেন তারও প্রমাণ মিলেছে। 2013 সালের 18ই অগস্ট ইন্দ্রাণী তাঁর ও সঞ্জীবের মেয়ে বিধির ছবি নিজের ফেসবুক প্রোফাইলের কভার ফটো হিসেবে আপলোড করেন। সেই ছবিটি লাইক করেন সঞ্জীব খান্না। পাশাপাশি সঞ্জীবের ফেসবুক প্রোফাইল থেকেই হদিশ মিলেছে নোদাখালীর এই রাজবাড়ির। দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানা এলাকার মণ্ডল রাজবাড়ি এলাকায় বাওয়ালি রাজবাড়ি নামে পরিচিত। 2009 সালে আলিপুরের এক ব্যবসায়ী এই রাজবাড়ি কেনেন। শিনা হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত সঞ্জীব খান্নাকে এই চত্বরে প্রায়শই দেখা যেত। এই রাজবাড়ির সঙ্গে কি যোগ সঞ্জীবের? 2009 সালে সঞ্জীবের বন্ধু তথা আলিপুরের এক ব্যবসায়ী এই রাজবাড়িটি কেনেন। সঞ্জীবের ফেসবুক প্রোফাইলের কভার ফটো এখনও এই রাজবাড়ির। সঞ্জীবের ওই ব্যবসায়ী বন্ধুর দাবি রাজবাড়ি সংস্কারের সময় তার ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করতেন সঞ্জীব। সঞ্জীব খান্না চেনেন? ম্যানেজার কাজ দেখছিলেন। হ্যাঁ ম্যানেজার, হ্যাঁ কাজ দেখছিলেন। কাজ দেখছে। লাস্ট কবে এসছে? মাসখানেক আগে। এই রাজবাড়ির বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যা নিয়ে এক পুলিশ কর্তার সঙ্গে বারচারেক যোগাযোগ করেন সঞ্জীব খান্না। শিনা হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার পর মুম্বাই পুলিশও এই বাড়িতে যায় সঞ্জীবের খোঁজ খবর নিতে। আমরা ওই মোড়ে বসেছিলাম, তা আমাদের এসে জিজ্ঞেস করলেন যে রাজবাড়িটা কোথায়। তা আমরা বললাম যে রাজবাড়িটা ডান সাইডে। তা তখন দেখলাম মানে আমাদের নোদাখালী থানার গাড়ি নয় এগুলো, তা বাইরের গাড়ি দেখলাম মুম্বাই পুলিশ। এরপরই কলকাতা থেকে গ্রেফতার করা হয় সঞ্জীবকে। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। প্রশান্তবাবু, আপনি প্রায় 10 বছর ধরে ডার্টের সূত্রে, যেহেতু আপনি অল ইন্ডিয়া ডার্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং সিসিএফসি ক্লাবে সঞ্জীব খান্না ডার্ট ক্লাবকে লিড করতেন, আপনি চেনেন। আমার দুটো স্পেসিফিক প্রশ্ন। এক হচ্ছে, যে সঞ্জীব খান্নাকে আপনি চিনতেন তিনি কিরাম মানুষ, তার কি পরিচয় পেয়েছেন 10 বছরে যদি সাম আপ করতে বলি। আর দুই হচ্ছে, ইদানিংকালে সেই ব্যবহারের যেটা তার স্বাভাবিক বলে মনে হতো, কোনো পরিবর্তন এসেছিল? ইনিশিয়ালি হি ইজ এ গুড পারসন, বিজনেসম্যান, কিন্তু আমার মনে হয় লাস্ট 2-3 ইয়ার্সে ওর মানে একটু মানে হি ইজ ভেরি গুড ক্লাবিং, অল দ্য ক্লাবে ঘুরতে যেত কখনো আমাদের খেলা হলে। এছাড়াও কার র্যালিতে ডিফারেন্ট ন্যাশনাল লেভেল কার র্যালিতেও পার্টিসিপেট করতো। সেই অ্যাসপেক্টে স্পোর্টস লেভেলে বা ক্লাবগুলোতে ওরা অবাধ যাতায়াত ছিল। তো ওর একটা ফ্যাসিনেশন ছিল আফটার দ্যাট আমাদের মানে রুটিন খেলাধুলা শেষ হওয়ার পরে কোনো ক্লাব, কোনো নাইট ক্লাব বা ডিস্কো, পাব, এইটা একটা রুটিন যোগাযোগ ছিল ওর সেই জগতের বা একটু উচ্চ মধ্যবিত্ত লোকজনদের সাথে ওই অ্যাক্সেসটা ছিল। কিন্তু লাস্ট 2-3 ইয়ার্সে হোয়াট মানে অ্যাজ পার মাই শর্ট নলেজ গোজ, মনে হয় ও একটু শর্ট টেম্পার্ড হয়ে যেত, একটু ড্রিঙ্ক করতো বেশি, একটু এক্সট্রিম কয়েক সময় বিহেভিয়ার করে ফেলতো। বাট বেসিক্যালি হি ওয়াজ নট দ্যাট কাইন্ড অফ, কিন্তু বাট খুব সবসময় খুব হ্যাপি গোলাটি কাইন্ড অফ থাকতো, কখনো বোঝা যায়নি। কিন্তু ওর পরিবারের ভেতরে যে এত একটা বিশাল একটা চাপ ছিল মেয়েকে নিয়ে বেসিক্যালি, সেটা কিন্তু জনসমক্ষে কোনো বন্ধু বান্ধব কারোর সাথে শেয়ার করতো না। আমরা এত ক্লোজলি কখনো ইন্টারাকশন করেছি, পার্টিতে গেছি, আড্ডা মেরেছি, খেলাধুলা করেছি, সব সময় ডিফারেন্ট ক্লাবে ইন্টারাকশন হতো, আমাদের গেট টুগেদার হতো, প্রেজেন্টেশন সেরিমনি হতো, কিন্তু কখনো সেইভাবে ও খুব একটা পাবলিকলি সেইভাবে ফোকাসের দিকেও আসতো না। ও সবসময় ওই ড্রিঙ্ক করা, সিগারেট খাওয়া, ওই ব্যাপারটা নিয়ে খুব মত্ত থাকতো। তারপরে যেহেতু ক্লাবিং করতো, সব কটা সোশ্যাল অ্যাঙ্গেলে যে কোনো ধরনের মানুষের সাথে ওর খুব ভালো একটা অ্যাক্সেস ছিল। তারপরে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, মেয়ে কলেজ থেকে পাশ করার পরে ওর যা সারাউন্ডেড স্টুডেন্টস বা এক্স স্টুডেন্ট বা ওর
যারা ছিল তাদের সাথেও রেগুলার ইন্টারাকশন হতো, ন্যাশনাল লেভেলে কোনো প্রোগ্রাম হলে হয়তো। একটা জিনিস বলুন, আপনি যে জীবনযাপনটার কথা বলছেন সেটা চালাতে অর্থের প্রয়োজন হয়। ফেসবুক প্রোফাইলে আমি দেখছি যে সেলফ এমপ্লয়েড, কোনো নির্দিষ্ট ব্যবসা ইত্যাদি এখনো পর্যন্ত মুম্বাই পুলিশও হাত রাখছে। অর্থের উৎসটা কি কোনোদিন মনে হয়েছে? বাট সে ওকে দেখে কিন্তু বোঝা যেত যে ভালো বিজনেস বা ভালো কিছু আর্ন করে, কিন্তু আমি ইনিশিয়ালি জানতাম যে প্রমোটিং এর কাজ করতো। তারপরে লাস্ট 3 ইয়ার্স আমি দেখলাম যে ও যে রাজবাড়িটা যেটা প্রমোট করছে সেটাকে কনভার্ট করে হেরিটেজ স্ট্যাটাস দেওয়ার কথা, হেরিটেজ হোটেল করার কথা। যে পদ্ধতিগুলো, এই ডিস্কে যাওয়া, আপনি বলছেন সব সময় একা থাকতো না, বন্ধু বান্ধব নিয়ে থাকতো, সব সময় করতো। এটা একটা কস্ট আছে, সেই কস্টের উৎসটা কোথায়? ওই যে আমরা জানতাম যে মানে হি ইজ আর্নিং গুড মানি ফ্রম হিজ বিজনেস রিসোর্সেস। বেসিক্যালি আমরা জানতাম যে ভালো প্রমোটিং এর কাজ করতো, যেখান থেকে প্রশান্ত বাবুর কথা সূত্র ধরে আপনার কাছে যাব যে উনি বলছেন শেষ 3-4 বছর শর্ট টেম্পার্ড হয়ে যাচ্ছিলেন, বেশি মদ্যপান করছিলেন। কোথাও কি একটা কোনো ঘটনা, গোপন সত্যকে চাপা দেওয়ার ক্ষেত্রে বা যখন একটু মানুষ চাপে থাকে সেক্ষেত্রে এই ধরনের আচরণ স্বাভাবিক? দেখুন, পুরো ফ্যামিলিটা যখন দেখবেন, ইন্দ্রাণীকে দেখুন অথবা সঞ্জীবকে দেখুন কি কাকেও দেখুন, এভরিবডি ইজ আ রেস্টলেস ক্যারেক্টার। আর আমি বলবো না যে পুরো ফ্যামিলিটা ইজ এ হেলদি ফ্যামিলি রিলেশনশিপ, একদমই নয়। এখন ছেলেটার ব্যাপারেও ড্রিঙ্কিং করা, অনেক কিছু বটল পাওয়া গেছে। হাউ ডু উই নো হোয়াট ইজ একাধিকবার মিখাইলকে রিহাবে পাঠাতে হয়েছিল, 2007 থেকে 2009 রিহাবে ছিল। দেখুন, আসার বাদে রিহ্যাবিলিটেশন ইজ আ সাপোর্ট সিস্টেম, বাট ডু ইউ ক্যান ইউ গ্যারান্টি? এখনো পর্যন্ত মুম্বাই পুলিশ বলছে যে টাকা ইন্দ্রাণী পাঠাতেন হয়তো মা বাবার জন্য, সেই টাকার প্রায় পুরোটাই নেশার পেছনে ব্যয় হতো। হতেই পারে, স্বাভাবিক। আমি এখানে আই ক্যান এমপ্যাথাইজ উইথ ইন্দ্রাণী। একটা জিনিস আমি বুঝতে পেরেছি, ইফ ইউ গো থ্রু দ্য হিস্ট্রি অফ দিস ক্যারেক্টার, দিস আইডেন্টিটি, যদি আমরা এটা মেনে নিই কি শি ওয়াজ বিন সাপ্রেসড, বাবাকে স্টেপ ফাদার বলা, সবসময় বায়োলজিক্যাল ফাদার্স এন্ড নন বায়োলজিক্যাল ফাদার্স যে স্টেপ ফাদার হতে পারে তা নয়। কখন কখন উইথ অ্যাগ্রেশন, উইথ সাপ্রেসিভ বিহেভিয়ার আমরা বলি কি তুমি কি আমার স্টেপ ফাদার, হোয়াই ডু ইউ বিহেভ উইথ মি লাইক দিস। সো হতেই পারে বায়োলজিক্যাল ফাদারকে স্টেপ ফাদার বলা বিকজ অফ দি আনহেলদি ফ্যামিলি রিলেশনস, হতেই পারে। সেকেন্ডলি when she came out, এবং এর আগেই সেই তথ্য কিছুটা সামনে এসেছে যে ছোটবেলাটা যথেষ্ট শুধু ব্রোকেন ফ্যামিলি না, নানা ধরনের অত্যাচার এবং এই মেয়েটির ওপর, ছোট ইন্দ্রাণীর ওপরও হয়েছে যখন তার নাম। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, পুরো জিনিসটা দেখলে বুঝতে পারবে কি প্রত্যেক জায়গায় ইন্দ্রাণীর বিহেভিয়ার ভায়োলেন্ট নেই টিল নাও, এক্সেপ্ট দ্য মার্ডার কেস। সবাই বলছে ইন্দ্রাণী খুব ভালো ছিল, আমাকে হেল্প করেছে, বা আছে মেয়েকে নিয়ে এসেছে, পড়াচ্ছে ওকে মুম্বাইতে, ছেলেকে দেখেছে, বাবা মাকেও দেখেছে। সো মেবি শি ওয়াজ আ রিজেক্টেড ক্যারেক্টার, শি ওয়াজ মেবি আ রিজেক্টেড পার্সোনালিটি পার্সন ইন দ্য ফ্যামিলি। সবাই ওকে ইউজ করেছে, অনেকেই ইউজ করেছে। অ্যান্ড ইট ইজ সেড, যদি আমরা ভাবি ইন সাইকোপ্যাথোলজি, একটা অ্যাকসেপ্টেন্স, একটা যখন এক্সট্রিম কন্ডিশনে যায়, ইউ ক্যান প্রোটেক্ট ইউরসেলফ অ্যান্ড ইউ ক্যান ডেস্ট্রয়। আমি আগেও বলেছিলাম, আমরা যদি একটা জিনিস পারবো না, তখন আই উইল লিভ ইট অর আই উইল ব্রেক ইট ফর এভার। কোথাও কি এই যে এমপ্লয়িরা তথাকথিত ইন্দ্রাণী সঙ্গে কাজ করেছে, তারা প্রত্যেকে বলছেন যে প্রকাশ্যে অপমান করা এবং সাবঅর্ডিনেটটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তুমি আমার থেকে নিচু পদে কাজ করো, এই মানসিকতাও কোথাও একটা ছিল। এটা কি কোনোভাবে স্মল টাউন সিনড্রোমের সঙ্গে যায়? আগে তো দেখতে হবে যে ফ্লাকচুয়েটিং বিহেভিয়ার যেটা কখন থেকে হয়েছে, when it started, the origin. আমরা যদি অ্যানালিসিস করতে বসি তাহলে this is a ABC character, antecedents are needs to be focused. Behavior is that she has attempted, I mean she has done a crime, but the consequences গুলো আমি অত ফোকাস করব না, because once the crime is done, তাহলে আপনারা even a normal human being will do all this, escape করা, অনেক কিছু ম্যানিপুলেশন করা, নিজেকে বাঁচিয়ে রাখা, এটা আমরা সবাই করতে পারি। ফাইন, আমি একবার দ্রুত দেখে নেব যে ইন্দ্রাণী মুখোপাধ্যায় তার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি ঠিক কিরকম দাঁড়ায়। ছোট্ট শহরে বসে দু চোখে বড় হওয়ার স্বপ্ন, গলি থেকে রাজপথে যাওয়ার স্বপ্ন। স্বপ্ন দেখায় কোনো দোষ নেই, ছোট্ট শহর থেকে উঠে এসে গোটা দুনিয়ায় নজর কেড়েছেন এমন উদাহরণ ভুরি ভুরি। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে কে কোন রাস্তায় হাঁটছে তার উপর নির্ভর করে অনেক কিছুই, যেমনটা ইন্দ্রাণীর ক্ষেত্রে হয়েছে। স্বপ্ন পূরণের দীর্ঘ রাস্তা অতিক্রম করতে গিয়ে ইন্দ্রাণী মুখোপাধ্যায় শর্টকাট ব্যবহার করাতেই যাবতীয় বিপত্তি বলে মত বিশেষজ্ঞদের একাংশের। অ্যাচিভ বাই এনি মিনস, মানে যে কোনো রকমভাবে অ্যাচিভ করতে হবে, একে ছাড়ছে, ওকে ছাড়ছে, তারপরে একে ছাড়ছে, তারপরে একে ছাড়ছে, অনেক বহু।
এখনো পর্যন্ত শিনা হত্যাকাণ্ডের তদন্তে যা উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে ওপরে উঠতে গিয়ে এক একটি সম্পর্ককে কার্যত এক একটি সিঁড়ির মতো ব্যবহার করেছেন ইন্দ্রাণী। আর যত উপরে উঠেছেন ততই পুরনো সম্পর্কগুলো বিস্মৃতির অতলে অন্ধকারে চলে গিয়েছে। গুয়াহাটির এই বাড়িতেই জন্মেছিল ছোট্ট পরি, কিন্তু বাড়িতে তার মন টিকত না। পরি ওরফে ইন্দ্রাণীর বন্ধুদের বক্তব্য ক্লাস 10-এ পড়ার সময় একবার বাড়ি ছেড়ে পালিয়েছিল সে, কিন্তু গুয়াহাটি স্টেশনে ধরা পড়ায় ফিরে আসতে হয়েছিল বাড়িতে। সে বছর আর পরীক্ষায় বসা হয়নি। গুয়াহাটিতে থাকাকালীনই প্রেমে পড়েন ইন্দ্রাণী, যে প্রেম তাঁর জীবনে পড়ে বারবার এসেছে, আবার চলেও গিয়েছে। সেই প্রথম প্রেমিক ছিলেন বিষ্ণুপ্রসাদ চৌধুরী। দুজনের সম্পর্ক ক্ষণস্থায়ী হলেও বিষ্ণুপ্রসাদ আজও বিশ্বাস করতে পারেন না পরি এই কাজ করতে পারে, কারণ বিষ্ণুপ্রসাদের সেই পরি উচ্চাকাঙ্ক্ষী ছিল, হিংস্র নয়। No, she was intelligent, she was ambitious, so most probably she wants to go for the higher up. And if I think of that period, I don't think she's that type of girl looking. She wants to do better in life. She wants to go high in life. স্কুল জীবন শেষ হওয়ার পর ইন্দ্রাণী চলে যান শিলংয়ের লেডি কিন কলেজে পড়তে, কিন্তু গুয়াহাটি বা শিলং কোথাও আটকে থাকার মেয়ে ইন্দ্রাণী ছিলেন না। এখনো পর্যন্ত যা তথ্য উঠে এসেছে তা অনুযায়ী এই শিলংয়ে থাকাকালীনই সিদ্ধার্থ দাসের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ইন্দ্রাণীর। দুজনের বিয়ে হয়, পরপর দুটি সন্তানও হয়, শিনা এবং মিখায়েল। এরপর ইন্দ্রাণী সিদ্ধার্থ সম্পর্ক ভাঙতে শুরু করে, যার পর বিচ্ছেদ। কিন্তু এখন কোথায় এই সিদ্ধার্থ দাস, কোথায় শিনা মিখাইলের বাবা? অসমের করিমগঞ্জে থাকেন সিদ্ধার্থর মা ও ভাই। আমরা কোনো সম্পর্ক নেই আজকে 10 বছর ধরে না, এটা 1990-র কথা, 25 বছর আগের কথা। তখন কলকাতা আছে, কলকাতা কই গেছে আমরা জানি না। সিদ্ধার্থর সম্পর্ক শেষ হতেই ইন্দ্রাণীর জীবনে আসেন কলকাতার সঞ্জীব খান্না। সেখানেও চেনা ছকে ইন্দ্রাণী। শুরুটা দারুণ, কিছুদিন পর মেয়ে বিধির জন্ম, কিন্তু তারপর সম্পর্কে ছেদ। সঞ্জীব পর্ব মিটিয়ে ইন্দ্রাণী পাড়ি দেন মুম্বাই। সেখানেই তাঁর জীবনে আসেন পিটার মুখোপাধ্যায়। ক্ষমতার শীর্ষে ওঠার সিঁড়ি। 1996 সালে কলকাতায় সঞ্জীব খান্নার মদতে আইএনএক্স সার্ভিসেস লিমিটেড নামে JHR ফার্ম ইন্দ্রাণী খুলেছিলেন। পিটার মুখোপাধ্যায়ের মদতে 2002 সালে সেই কোম্পানিরই ক্লায়েন্ট হয়ে যায় স্টার ইন্ডিয়া। আর ইন্দ্রাণীর আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষার পরিচয় এখান থেকেই পাওয়া যায়, যে আইএনএক্স নামের মধ্যেও ছিল তার নিজস্ব টাচ। আইএনএক্স এর মানে ছিল ইন্দ্রাণী উইথ এক্স ফ্যাক্টর। আর এই এক্স ফ্যাক্টরকে হাতিয়ার করেই পরে আইএনএক্স মিডিয়া CEO হন ইন্দ্রাণী। কিন্তু ছোট্ট থেকে মায়ানগরীর শীর্ষ মহলে বিচরণ করা ইন্দ্রাণীর আচরণের মধ্যে বরাবরই অন্যকে ছোট করার একটা মানসিকতা ছিল বলে দাবি তাঁর প্রাক্তন সতীর্থদের একাংশের। যাকে তাকে যে কোনো উপায়ে অপমান করা, তাচ্ছিল্য করা এবং কাউকে শত্রু মনে করলে নির্মম উপায় সরিয়ে দেওয়া। সেই মানসিকতা থেকেই কি শিনাকে শত্রু মনে করে তাকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষেছিলেন ইন্দ্রাণী? উত্তরটা একমাত্র ইন্দ্রাণী দিতে পারেন। প্রকাশ সিনহা ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ। সুরজিৎবাবু, আরেকবার আমি এর পাশে শেওড়াফুলির ঘটনাটাকে রাখতে চাইব। এক হচ্ছে একজন ব্যাংক ম্যানেজার, যার সামাজিক প্রতিষ্ঠা শুধু নয়, যার কর্মক্ষেত্রে রেপুটেশন অত্যন্ত ভালো। আজকে আমার সাংবাদিকরা যাদের সঙ্গে কথা বলেছেন, সমরেশবাবুর ক্লায়েন্ট, প্রত্যেকে তার বিষয়ে উচ্ছ্বসিত। তিনি একটা নৃশংস অপরাধ শুধু করলেন না, অপরাধ চাপা দিতে যেভাবে ঘর পরিষ্কার করলেন, পাখা চালিয়ে রাখলেন, ব্যাগের মধ্যে পড়লেন, এবং আমি খুব ডিটেলসে খুনের পদ্ধতিতে যাচ্ছি না, কারণ কিশোরেরা টেলিভিশন দেখে, মারাত্মক। এটা কি করে হয়? একজন ব্যাংক ম্যানেজারের মধ্যে এই অপরাধ প্রবণতা এবং একটা খুন করার, এবং একটা সুটকেস তিনি কিনে নিয়ে গেছেন, অর্থাৎ পরিকল্পিত খুন, কি করে হলো? এখন এটা বলা খুব শক্ত। প্রথমত যেটা খুব রহস্যজনক সেটা হলো যে যিনি ব্যাংক ম্যানেজার তিনি তো প্রতিদিন খুন করেন না, বা এইভাবে যে বডি তাকে কেটে প্যাক করা তো তার কাজের মধ্যে না। এবং আমার ধারণা যে এটা খুব সহজ কাজ মোটেও ছিল না তার পক্ষে। সেটা কি করে করলেন সেটা নিশ্চয়ই যারা সাইকোলজিস্ট এবং যারা মানে সাইকিয়াট্রিস্ট তারা বলতে পারবেন, এটা আরো ভালো বলবে। হ্যাঁ, এবং একটি 5 বছরের শিশুকে জলের মধ্যে শ্বাসরোধ করে মেরে ফেলা, হ্যাঁ, অবিশ্বাস্য। তো এটা একটা অদ্ভুত রকমের প্যাথোলজি, যে প্যাথোলজিটা হয়তো তার একদম মানে ইনার সেলফের মধ্যে আছে, ডিপ স্ট্রাকচারের মধ্যে আছে, সেটা একটা সময় বেরিয়ে আসছে, এবং হয়তো এমন সময় বেরিয়ে আসছে যেখানে সে মনে করছে যে আমার এটা না করলে পরে আমি বাঁচবো না, আমার এটাই একমাত্র উপায় বেরিয়ে আসার। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমরা সবসময় ভাবি যে যারা ক্রাইম করে তাদেরকে দেখলে, আমি যেমন ছোটবেলায় বলবো চোর দেখতে গেছি, চোর কেমন দেখতে হয়, ডাকাত কেমন দেখতে হয়, চোর এবং ডাকাতরা আমাদের মতনই দেখতে হয়। বলে এই জায়গা থেকে আগে থেকে সরে যাওয়া দরকার, যে এই নর্মাল কোট আনকোট নর্মাল লোকটা সে কি করে করলো। নর্মাল লোকেরাই করে, তারা তাদের যখন আমরা থানায় দেখি, কোর্টে দেখি, আমাদের মতনই তারা দেখতে হয়।
আজকে পুলিশের কাছে সমরেশবাবু বারবার যেটা বলছেন, ইনফ্যাক্ট গত 24 ঘন্টা ধরে, যে অমানসিক চাপ তাকে তার বান্ধবী দিচ্ছিলেন, এটা করা ছাড়া তার কোনো উপায় ছিল না। আমি দ্রুত একবার দেখবো যে বিয়ের জন্য চাপ, সমরেশ বাবুর যে অ্যালিবাই, কি বলছেন সমরেশ? মা ডাবল এমএ, বাবা ইঞ্জিনিয়ার কাম হোমিওপ্যাথিক চিকিৎসক, একমাত্র সন্তান, দুর্গাপুরের নামী কনভেন্টে পড়াশুনো, ছোটবেলা থেকেই ঝকঝকে রেজাল্ট, প্রতিবেশীদের কাছে বরাবরই প্রিয় পাত্রী। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এহেন সুচেতা চক্রবর্তীরই মর্মান্তিক পরিণতি হলো, সঙ্গী হলো তার একরত্তি মেয়েও। আমাকে কোনো ওদের পাড়ার লোকের থেকেও যদি একটা ইনফরমেশন পেতাম যে দেখো তোমার রিলেটিভ এই বাড়িতে একা থাকে, এই বাড়িতে কোনো লোকজন যাতায়াত হচ্ছে বা এরকম, সেটাও শুনিনি। কিন্তু নারীর টান কেন ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন সুচেতা? তার দুর্গাপুরের প্রতিবেশীরা জানাচ্ছেন, নরম স্বভাবের বলে পরিচিত হলেও গত 6 মাস ধরে ক্রমশ খিটখিটে হয়ে উঠছিলেন তিনি। বেশভূষাতেও এসেছিল লক্ষণীয় পরিবর্তন, অথচ কয়েক বছর আগেও মেয়েটাকে এরকম দেখতে অভ্যস্ত ছিলেন না তার আত্মীয়রা। দুর্গাপুর কার্মেল থেকে আইসিএসই, তারপর বিধান ইনস্টিটিউট, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক, রবীন্দ্র ভারতী থেকে স্নাতকোত্তর, দুর্গাপুরের একটি কনভেন্ট স্কুলে কিছুদিন শিক্ষকতাও করেন সুচেতা। বিধান ইনস্টিটিউট থেকে 12 করেছে, বিএইচইউ বেনারস বিএইচইউ ইউনিভার্সিটি থেকে ও ইংলিশ অনার্স করেছে, রবীন্দ্র ভারতী থেকেও এমএ করেছে। স্টুডেন্ট ভালো ছিল, স্টুডেন্ট ভীষণই ভালো ছিল এবং ওর মা পুরোটাই ওকে গাইড করতেন। কাগজে বিজ্ঞাপন দিয়ে পাত্র বাছাই হয়েছিল। মা মারা যাওয়ায় মাসিরা দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিলেন বসিরহাটের স্কুল শিক্ষক শ্রুতিধরের সঙ্গে। সুচেতা যখন সন্তান সম্ভব তখন তাকে দুর্গাপুর নিয়ে চলে যান বাবা। ব্যাস, তারপর থেকে বাপের বাড়ি তার কাছে ছিল সবকিছু। সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বেড়েছিল, কিন্তু সেই দূরত্ব খোঁচাতে বারবার স্ত্রীর কাছে ছুটে যেতেন স্বামী। ওর স্বামী মাঝে মাঝে আসতো, আসাটা বন্ধ, কয়েক মাস বন্ধ করে দিয়েছে। ওই 25শে ডিসেম্বর দিন এসেছিল, তখন ওর ঘরে তালা ছিল। বসিরহাট আর দুর্গাপুরের সেই দূরত্ব আর খোঁজেনি, উল্টে সুচেতার জীবনে আসেন সমরেশ। গ্রাহক ম্যানেজারের সম্পর্ক হয়ে দাঁড়ায় প্রেমিক প্রেমিকার। স্থানীয়দের দাবি, লুকিয়ে সুচেতার বাড়িতে যাওয়া থেকে একসঙ্গে শপিং, চলতো সবকিছুই। সমরেশের ব্যাংকে লকারও ছিল সুচেতার। যে ম্যানেজারের কাছে নিজের সবকিছু সঁপে দিয়েছিলেন, সেই তার হাতে সবকিছু শেষ। ভেঙে খান খান ভালোভাবে বাঁচার স্বপ্ন। জোড়া খুনের জেরে সোমবারই চাকরি থেকে সমরেশকে সাসপেন্ড করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সুচেতার পরিবারের মতো সমরেশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তার ব্যাংক আধিকারিকদের সংগঠনও। বিচার হবে, দোষ প্রমাণে শাস্তিও হয়তো হবে সমরেশের, কিন্তু আর ফিরে আসবে না সুচেতা ও তার ছোট্ট মেয়েটি। স্বামীকে ছেড়ে একদিন যে দুর্গাপুরকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন তিনি, সেই দুর্গাপুরেই তার জীবনে নেমে এলো অন্ধকার। অর্ণব মুখোপাধ্যায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। উল্টো দিকে ব্যাংক ম্যানেজার সমরেশের পরিবারের সদস্যরা, তারা কেন বুঝতে পারলেন না সামথিং ইজ রং? মনস্তাত্ত্বিকদের ব্যাখ্যা শুনুন। সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, পেশায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার, কর্তব্যপরায়ণ ছেলে, দায়িত্ববান স্বামী, স্নেহশীল বাবা। ছাপোষা চেহারার সমরেশ সরকারকে এভাবেই চিনতেন তার পরিবারের সদস্যরা। স্ত্রী বলছেন, ছুটি পেলেই বাড়িতে ছুটে আসতেন সমরেশ। দুর্গাপুর থেকে প্রতিদিন রাতে ফোনে খোঁজ নিতেন মেয়ের খাওয়া হয়েছে কিনা। কিন্তু চেনা মুখের আড়ালে থাকা মানুষটা কিভাবে এসব সম্পর্কের আড়ালে আরেক সম্পর্কের জালে জড়িয়ে পড়েছিলেন, সেটা পরিবারের কেউ ঘুণাক্ষরেও টের পেলেন না। পরিবার সূত্রে দাবি, সম্প্রতি সমরেশ সরকারের কলেজ পড়ুয়া মেয়ে বাবার মোবাইলে একটি SMS দেখেন। কোনো দম্পতির মধ্যে মতানৈক্য হলে যেমন কথাবার্তা হয়, অনেকটা সেরকম। কিন্তু সমরেশ তার মেয়েকে বোঝান যে ম্যানেজার হিসেবে এমন অনেকের পারিবারিক সমস্যা তাকে মেটাতে হয়। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, ব্যাংকের ম্যানেজারকে অন্যের পরিবারের সমস্যা মেটাতে হয়, এটা কোনো শিশুও বিশ্বাস করবে না। তাহলে সমরেশ সরকারের কলেজ পড়ুয়া মেয়ে একথা মেনে নিলেন কিভাবে? তাহলে কি কোনো কারণে তার পরিবারের সম্পর্কের বাঁধনটাই আলগা হয়ে গিয়েছিল? না হলে পরিবারের কেউ বিষয়টি নিয়ে কোনো খোঁজই নিলেন না কেন? বাড়ি ব্যারাকপুরে হলেও সমরেশ সরকার দুর্গাপুরেই একা থাকতেন। সমরেশ সরকার তিনি তার বাড়ির কাছেও এবং তার এখানেও কিন্তু তাকে সবাই সাধারণভাবে ভালো মানুষ হিসেবেই জানতেন, কিন্তু তিনি এরকম একটা ঘটনা ঘটাতে পারেন সেটা কেউই বোধহয় বিশ্বাস করেননি। ব্যাংকের গ্রাহক থেকে সহকর্মী সকলের কাছেই ছিলেন মিশুকে স্বভাবের ঠান্ডা মাথার মানুষ। এই মাসখানেক আগেও আমাকে নিয়ে ম্যানেজারের কাছে গেছিলেন আপডেট মেশিনটা ঠিক করানোর জন্য। খুবই ভালো লোক। ওই লোক এরকম করতে পারে এটা ভাবিনি। কিন্তু সেই ঠান্ডা মাথায় যে কাউকে খুনের মতো পরিকল্পনাও চলতে পারে, সেটা কেউই আঁচ করতে পারেননি। কিন্তু তার জীবনে কি এমন ঘটলো যার জন্য সুচেতা ও তার ছোট্ট মেয়েকে খুন করতেও পিছপা হলেন না সমরেশ? তারা তাদের ইমিডিয়েট আবেগের দ্বারা এতটাই তাড়িত হচ্ছেন যে যখন সেটা মনে হচ্ছে যে তার সামাজিক ভাবমূর্তিকে নষ্ট করতে পারে, তখন ইমিডিয়েটলি সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য যারা যারা তাকে উল্টো দিকে প্রমাণটা দিতে পারে বলে মনে হয়, তাদেরকে নিশ্চিহ্ন করা ছাড়া ওই মুহূর্তে যেন আর কোনো পথ পাচ্ছেন না।
সমরেশের এই প্রবৃত্তির শিকার হয়ে আজ আরেকটি পরিবার ছারখার হয়ে গিয়েছে। স্ত্রী এবং ছোট্ট মেয়েকে হারিয়ে শোকে পাথর বসিরহাটের স্কুল শিক্ষক শ্রুতিধর চক্রবর্তী। সোমবার তার মেয়ের দেহের ময়না তদন্ত হয়েছে, কিন্তু সেই দেহের মধ্যে মুখ ও মস্তিষ্কের অংশ মেলেইনি। ছোট্ট দুটি হাতে ছিল অজস্র কাটা দাগ। দেহের আরও কয়েক ধরনের ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা হবে বলেও জানিয়েছেন তদন্তকারীরা। অর্ণব মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। নৃশংস ঘটনা এবং কোনো সন্দেহ নেই নৃশংসতর পরিণতি। কি বলবেন? সেটা বটে, এবং আমার কাছে একটা খুব পেইনফুল যে একদিকে মা মেয়ে মানে খুব ফাউন্ডেশনাল রিলেশন, আর এদিকে হচ্ছে সুশান্ত আর আরেকটি পরকীয়া যে প্রেম, কিন্তু দুটোই কিন্তু বাঁধন, শক্ত বাঁধন। কিন্তু সেইখানটায় যে একেবারে মার্ডারে চলে যাচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে প্রেম এবং কি ফিলিয়াল যে রিলেশনস সেটা যথেষ্ট নয়। আমাদের সমাজে কি এই ফাউন্ডেশনাল রিলেশনও খুব ভঙ্গুর হয়ে গেল? একেবারে যে সামাজিক সম্পর্কের টাইটা সুরজিৎ বাবু কোথাও আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আসলে এই দুটো মানে পশ্চিম এবং পূবের যে ঘটনা যদি মেলায়, সে একটা মিল একই জায়গায়, যে আমরা যাকে সোশ্যালজিতে বলি অ্যানোমিক সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছে। অ্যানোমি মানে যেখানে এই বাঁধনগুলো, স্ট্রাকচারগুলো আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে, নর্মলেসনেস তৈরি হচ্ছে। এবং এই নর্মলেসনেস কিন্তু কোনো একটা সমাজের কোনো একটা শ্রেণীর মানে চরিত্র নয়। আপার ক্লাসেও হতে পারে, মিডল ক্লাসেও হতে পারে, লোয়ার মিডল ক্লাসেও হতে পারে। টেন্ডেন্সিটা টুয়ার্ডস নর্মলেসনেস আপার এবং লোয়ার ক্লাসে বেশি, টেন্ডেন্সিয়াস স্ট্যাটিস্টিক্স বলবে। কিন্তু নর্মলেসনেসটা এসছে, এবং এটা কিন্তু একসঙ্গে বিশ্বায়নের সঙ্গে কোনোভাবে জড়িত আছে। এটা কিন্তু এই যে ফেসবুকে আলোচনা হলো, এই যে মিডিয়ার কথা মৈনাক বলছিল, এই যে আমার নিজেকে প্রেজেন্ট করার যে স্টাইলটা, রিক্রিয়েটিং মাই ওন হিস্ট্রি, এই সমস্তটা একটা বিশ্বায়নের সাথে, এবং সেই ভ্রান্ত পরিচিতিটা যে কোনো মূল্যে আমায় অটুট রাখতে হবে, অথচ আমার কিছুটা অ্যাচিভ করতে হবে, যে অ্যাচিভটা আমি যে কোনো অ্যাট এনি কস্ট আমার করতে হবে। এক্স্যাক্টলি। আমি মৈনাকের কাছে, মৈনাক এই তো চিত্রনাট্যে লিখতে গেলেও তোমার 4 বার কলম কাঁপবে, কারণ এই ভায়োলেন্স পর্দায় দেখানো যাবে না। এটা কি দিকে হচ্ছে যে যার রিফ্লেকশন ফিল্মে বা টেলিভিশনে আমি তো কোনো প্যাকেজ চালাতে পারছি না যে কিভাবে অ্যাকচুয়ালি কোনটা হয়েছে, এতটাই বিভৎস। তো এইটার কেন হচ্ছে? আমার মনে হচ্ছে যে এই ভায়োলেন্সটা, দেখো কোথাও এটা তো একটা জিনিসকে লোকানোর চেষ্টা করছে, এবং অবভিয়াসলি আমাদের যখন আমরা কেউ এখানে হয়তো ডাক্তার নই, কিন্তু একটা জ্বর আসলে আমরা গুগলে গিয়ে সার্চ করে জানতে পারি কি ওষুধ খেলে কি করা যায়। সো সে এই পড়াশোনাটা করা যে আমি একটা, ও কিন্তু আমরা যে বলছি কোল্ড ব্লাডের একটা মার্ডার, সে সুটকেসটা আগে থেকে কিনে এনেছে, আগে থেকে প্রি ডিসাইডেড কিভাবে মারবে, এতটাই তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে যে তাকে ডিসাইড করতে হচ্ছে কিভাবে জিনিসটাকে সে সরিয়ে দিতে পারবে। এইটা কিন্তু প্রতিটা মানুষের মধ্যেই আমাদের এই নার্সিসিজমটা রয়েছে, এই ডিসিশনগুলো রয়েছে, প্রকাশ্যে আসছে না। সো আমাদের কোথাওটা এই যে ভ্যালিউ জাজমেন্ট, আমরা চট করে আজকে এই দুটো ঘটনা জানতে পারি বলে আমরা দুমদারাকা একটা স্টেটমেন্ট করে ফেলছি, কিন্তু এটা আমাদের সবাইকার মধ্যে কি নেই? ঠিকই, কোনো সন্দেহ নেই যে এটা একটা বা দুটো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা প্রবণতা নয়। তো সব থেকে বড় আশঙ্কাটা ঠিক সেইখানে। আমাদের সময় একেবারে শেষ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের যান। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট।